সময়টা 1977 কি 78 সাল হবে, ঠিক মনে পড়ছে না। বুড়িগঙ্গা নদীতে জিঞ্জিরার থেকে মিটফোর্ড ঘাটে নৌকা চালিয়ে এপার ওপার যাত্রী পার করি। একদিন দুপুরবেলা ঘাটে আড্ডা দিচ্ছিলাম। ঠিক ওই সময় আমার এক পরিচিত লোক এসে আমাকে বলে, সিরাজ, একজন একজনের উপকার করতে পারবি? কি ভাই বলেন? একটা লাশ ঢাকা থেকে ফরিদপুর নিয়ে যেতে পারবি তোর নৌকায় করে? লোকজনগুলো অনেক বিপদে পড়েছে, খুব বেশি টাকাও তাদের কাছে নেই, খুব গরিব মানুষ তারা। না করিস না। পাশে থাকা বন্ধু কোনো কিছু না ভেবেই বলে ওঠে, হ্যাঁ পারবো। আমিও আর না বলে পারলাম না, কারো উপকার করতে পারাটা সত্যি আনন্দের। অবশেষে আমরা 3জন বন্ধু মিলে ঠিক করলাম 3জনই যাব। শুনলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে লাশ আছে, সেখান থেকে ফরিদপুর জেলার কোনো এক গ্রামে নিয়ে যেতে হবে, যেটা এখন শরীয়তপুর। কথা ছিল লাশের সাথে একজন স্বজন যাবে। আর আমরা 3 মিতা। মিতা বলতে আমাদের সাথে যে 2জন বন্ধু ছিল তাদের দুজনেরই নাম সিরাজ, অর্থাৎ আমরা 3জনই সিরাজ। কথাবার্তা শেষ করে সবাই বাড়িতে যাই। গোসল খাওয়া দাওয়ার শেষে আসরের আজানের আগে সবাই ঘাটে ফিরব, যে কথা সেই কাজ হলো না। আমাদের মাঝে এক বন্ধু, সে আসলো না। খোঁজ নিয়ে জানলাম তার মা তাকে আসতে দেবে না। খুব যেই তো হলো, আমাদের উস্কিয়ে দিয়ে এখন সে নিজেই যাবে না। নিজেকে সামলে নিয়ে ভাবলাম দুজনেই যাব। যুবক ছিলাম, পালোয়ানের মতো শক্তি ছিল গায়ে, ভয় বলতে কিছুই চিনতাম না ওই সময়। আমার সাথে বন্ধুটা একটু সোজাসাপটাই ছিল, তবে খুব ভালো মনের মানুষ। হাসপাতালে রিচুয়াল শেষ করে লাশটা নিয়ে আসলো এবং তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। এবার রওনা দেওয়ার পালা। হঠাৎ লাশের সাথে থাকা লোকটি 100 টাকা আমার হাতে দিয়ে খরচ করার জন্য বলল, আর বলল, আপনারা যান, আমার একটু কাজ বাকি আছে। আমি নারায়ণগঞ্জ ফতুল্লা ঘাট থেকে আপনাদের সাথে উঠব, আপনারা সেখানে একটু নৌকা থামাবেন। আমিও ভাবলাম যাক, সেখানে একটু জিরিয়ে নেওয়া যাবে। নৌকার বাঁধন খুলে বৈঠায় হাত লাগালাম। ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর পৌঁছালাম ফতুল্লা ঘাটে। কই, কারো আসার কোনো নামগন্ধ নেই। এবার মেজাজ খুব খারাপ হলো। ভাবলাম এই লাশ নিয়ে যাবই বা কিভাবে, আর ফিরবই বা কিভাবে। তখন সেখানে থাকা একটি মুরব্বী এসে আমাকে বলল, কি হয়েছে বাবা? বিস্তারিত খুলে বললাম। সব শুনে লোকটি আমাদের অভয় দিয়ে বলল, দেখো বাবা, লাশের নৌকা ডাকাতেও ধরেন। যাও, লাশটা গন্তব্যে পৌঁছে দাও, তবে মাঝ নদী দিয়ে যেও, কিনারা দিয়ে যেও না। পরক্ষণেই সব রাগ মাটি করে আবার আমরা রওনা দিলাম। আমি নৌকা চালাচ্ছি, সিরাজ আমার পাশে বসে, সামনে সাদা কাপড় জড়ানো একটা নিথর দেহ। এতক্ষণ দূর থেকে আলো দেখা গেলেও এখন আর দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। হ্যারিকেনের আলোটা টিপটিপ করে জ্বলছে। চারিদিকে অন্ধকার আর বাতাসের শোঁ শোঁ শব্দ যেন কিছু একটা জানান দিচ্ছে, কোনো অশুভ অশরীরী উপস্থিতি, যেটা আমাদের চিন্তা ভাবনাতেও নেই। যেতে হবে বালিগাঁও, তারপর দিঘিপাড়ের ছোট নদী দিয়ে জাজিরা পয়েন্টে। দুজনে কথা বলছি আর পথ চলছি, আর সাথে থাকা শুকনো খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমরা ভুল পথে চলেছি। যদিও আগে কখনো এই দিকে নৌকা নিয়ে আসা হয়নি, তারপরেও আমি ফরিদপুরের ছেলে এবং একজন মাঝির বলে দেয়া ঠিকানা ভুল হতে পারে না। আবার নৌকা পেছনে বাইতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর রাস্তা খুঁজে পেলাম। যেতে যেতে বালিগাঁও পার হয়ে দিঘির পাড়ের খালের কাছে এসে পড়েছি। দুজনেই ভাগাভাগি করে নৌকা চালাচ্ছি। এতক্ষণে বড় নদী পার হয়ে দিঘির পাড়ের সরু নদীতে গিয়ে পড়েছি। কিছুটা দূরে 2 পাশে নদীর পাড় দেখা যাচ্ছে, আর সেখান থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। একটু অস্বস্তি লাগছে, এই স্রোত আমাদের উল্টো দিকে, তাই নদীর পাড় ধরে নৌকা বাইতে লাগলাম। তাতে সময় একটু কম হবে। আমি মাঝে মাঝে লাশের গায়ে টিপ দিয়ে দেখি নরম হয়ে গেল কিনা। হঠাৎ হাতের বাঁ পাশের নদীর পাড় থেকে কেউ একজন আমাদের ডাকলো, ও মাঝি, মাঝি, নৌকা পাড়ে ফেরাও, আমাকে একটু সামনে নিয়ে যাও, খুব বিপদে পড়েছি। হঠাৎ
একটা অজানা ভয় আমাদের পুরো হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। সিরাজ বলল, নৌকা ফিরাস না, ডাকাত হতে পারে। ওর কথা শুনে সেই মুরব্বির কথা মনে পড়ে গেল। ধুর, লাশের নৌকা ডাকাতেও ধরবে না, আমাদেরকে কে কি করবে? কি আছে যে নিয়ে যাবে? লোক যদি সত্যি বিপদে পড়ে থাকে? ওর কথায় কান না দিয়ে নৌকা পাড়ের দিকে ফেরালাম। আমি একটুও বুঝতে পারিনি যে আমার জীবনে কত বড় একটা ভুল সিদ্ধান্ত আমি নিলাম। আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। গিয়ে দেখলাম সাদা আলখেল্লা পরা লোক, মুখ ভর্তি দাঁড়ি, শুধু মাথায় টুপি নেই। আমাদের দেখে বলল, আমাকে কেউ নিয়ে যাবেন? আমি লাশের পাশে বসে সূরা পাঠ করব। আমারও উপকার হলো, আপনাদেরও উপকার হবে। এমনভাবে বলল যে আগে থেকেই জানে আমরা লাশ নিয়ে যাচ্ছি। আমিও বোকার মতো কোনো কিছু না ভেবে বললাম, আসেন। বলা মাত্রই ধপাস করে নৌকায় উঠে গেল। বললাম, আমাদের পাশে এসে বসতে, কিন্তু সে আসলো না। বলে, আমি এখানেই বসি। আর কিছুই বললাম না। কোথায় নামবে তাও জিজ্ঞেস করলাম না। আমার অনেক ক্লান্তি লাগছিল, তাই পাশে থাকা বন্ধুকে নৌকা বাইতে দিলাম আর আমি নিচে বসলাম। ক্লান্তিতে হঠাৎ চোখটা একটু লেগে এসেছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ কারো হাতের ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখলাম বন্ধু এক হাতে বৈঠা ধরে নিচে নেমে এসেছে, আর তার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। আমাকে হাতের ইশারা দিয়ে কিছু একটা দেখাচ্ছে। নৌকার ওই প্রান্তে আমি ঘুরে তাকিয়ে নিকোষ কালো অন্ধকারের মাঝে হ্যারিকেনের মিটিমিটি আলোতে স্পষ্ট দেখলাম এক অমানবিক পৈশাচিক নির্মম কাণ্ড। দেখলাম সেই লোকটি শুয়ে থাকা মৃতদেহটির বুক চেড়ে কি যেন বের করে খাচ্ছে। কি দেখছি, কেন দেখছি, আদৌ সত্যি নাকি কিছুই বুঝতে পারছি না। এটা কি কল্পনা কিনা তাও ভেবে পাচ্ছি না। রাতের গুমোট অন্ধকারটা যেন তীব্র থেকে তীব্র হতে লাগলো। চারিদিকে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক যেন আর শোনা যাচ্ছে না। পরক্ষণে দেখলাম ওই লোকটা লাশের একটা অঙ্গ খেতে শুরু করলো। দাদিনানির মুখে শোনা সেই আদমখোরের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। এটাই সেই আদমখোর? দাদির মুখে শোনা সেই রহিম কাকার মতো আমাকেও কি মেরে ফেলবে? শুনেছি লাশ খাওয়ার পর পাশে যে লোক থাকে তার উপর আক্রমণ করে। বুঝতে পারলাম জীবনে এক চরম পর্যায়ে এসে পৌঁছেছি। হয়তো মৃত্যু আজ অনিবার্য। বাবা মা ও সদ্য বিয়ে করা স্ত্রীর কথা খুব মনে পড়ছিল। এত ভয় জীবনে কখনো পাইনি। যত প্রকার সূরা জানি সব মনে মনে পড়তে লাগলাম। নিজেকে অসহায় মনে হচ্ছিল। বন্ধুর কথা নাই বা বললাম। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে বন্ধুকে ফিসফিস করে নৌকা পাড়ের দিকে নিয়ে যেতে বললাম। আর চোখের সামনে সেই পৈশাচিক ঘটনা দেখতে লাগলাম। কখনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিচ্ছে, কখনো সেগুলো খাচ্ছে। কি বিভৎস সেই দৃশ্য! এদিকে নৌকা যেই না পাড়ের খুব কাছাকাছি চলে এসেছে, তখন সেও হয়তো বুঝতে পেরেছে আর ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়েছে। ঠিক তখনই স্পষ্ট চেহারা দেখতে পেলাম। যাকে একটু আগে নৌকায় উঠালাম তার সাথে এর কোনো মিল নেই। চেহারাটা মনে হচ্ছে আগুনের ঝলসে যাওয়া, চোখ দুটো টকটকে লাল, আর মুখ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। হঠাৎ এক ভয়ঙ্কর মুচকি হাসি দিল। এতক্ষণে নৌকা পাড়ে ফিরে গেছে। দুজনে একসাথে প্রাণপণে লাফিয়ে নেমে পড়লাম। তারপরে দৌড়াতে লাগলাম। প্রাণপণে দৌড়ে চলেছি খাল, বিল, নদী পার হয়ে। আর পেছন থেকে সেই আদমখোরের অট্টহাসি শোনা যাচ্ছে। কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে একটা সময় দূরের লোকালয় চোখে পড়ল। ধরে যেন প্রাণ ফিরে এলো। ঠিক তখনই পেছন থেকে কেউ ঘাড় চেপে ধরে। পা আটকে যায়, শরীরটাও নিস্তেজ হয়ে যায়। পেছনে তাকিয়ে দেখি সেই আদমখোর। কি ভয়ানক ছিল তার চেহারা! ফোঁস ফোঁস করছে যেন আস্ত চিবিয়ে খাবে আমাকে। তার অত্যন্ত ভয়ানক চেহারা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো। জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটে গেছে। দেখলাম অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। একজনকেও চিনি না। একটু পরে সিরাজকেও সেখানে দেখতে পেলাম। ঘাড় প্রচণ্ড ব্যথা করছে, সেখানে 5 আঙুলের ছাপ। যাক, বেঁচে আছি ভেবেই খুশিতে আত্মহারা। তারপরে সম্পূর্ণ ঘটনা বন্ধুর মুখ থেকে শুনলাম। আমার বন্ধু বলছে, তোকে যখন ওই আদমখোরটি ধরে ফেলেছে আমি পেছনে ঘুরে তাকাই
এবং দেখি সে তোকে ধরেছে। আমি দৌড়াতে দৌড়াতে ওই গ্রামে গিয়ে চিৎকার চেঁচামেচি করি। আমার চিৎকার শুনে গ্রামের লোক বের হয়ে আসে। আমি সংক্ষেপে ওনাদের ঘটনা খুলে বলি। তারা ওই আদমখোরের বিষয়ে পরিচিত ছিল। একজন চেঁচিয়ে বলে ওঠে, গোয়াল ঘরে যতগুলো গরু আছে সবাই গরুগুলোর বাঁধন ছেড়ে দাও। ঠিক তাই করা হলো। সবাই গরুর বাঁধন খুলে দিল, গরুগুলো এদিক ওদিক পাঠিয়ে দিল। গরুগুলো পাগলের মতো ছুটতে আরম্ভ করলো এবং গ্রামের সবাই পিছে পিছে ছুটতে লাগলাম। গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, আদমখোর নেই। তারপর তোকে আমরা নিয়ে আসি। সারা রাত গ্রামবাসীর চেষ্টায় সকালে তোর জ্ঞান ফেরে। তারপর গ্রামবাসীর মুখে শুনলাম আদমখোর নাকি গরুকে অনেক ভয় পায়। আদমখোরের সাথে গরুর শত্রুতা আদতেও আছে কিনা বা এগুলো সত্য কিনা আমি জানি না। তারপর গ্রামবাসী আমাদের সাথে সেই নৌকা এবং লাশের খোঁজে সেই নদীর পাড়ে যায়। গিয়ে দেখি নৌকা নদীর পাড়েই আছে, লাশও আছে, কিন্তু লাশের চোখ নেই, দুটো পায়ের পাতার অংশটি নেই এবং বুক চিরে কলিজাটাও বের করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এক ভয়ানক দৃশ্য ধারণ করেছে, যা দেখে গ্রামের মানুষগুলো শিউরে উঠেছিল। তারপর গ্রামের মানুষের সহযোগিতায় দুজন সাহসী ব্যক্তি আমাদের সাথে দেয়া হয়। তাদের সাথে নিয়েই লাশ নিয়ে গন্তব্যে পৌঁছাই প্রায় বিকেলের দিকে। সেখানে গিয়ে দেখি যে মানুষটি আমাদের সাথে ফতুল্লা ঘাট থেকে ওঠার কথা ছিল সে আমাদের আগেই পৌঁছে গেছে বাড়িতে। নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না, তার কলার ধরে দিলাম কয়েকটা চড়। গ্রামবাসী আমাদের ঠান্ডা থাকতে বলল, মাফ চেয়ে নিল আর রাতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা শুনল। সেই রাত সেই দুইজনকে সাথে নিয়ে সেখানে কাটালাম। পরদিন সকালে আমাদের ৩০০ টাকা ভাড়া নিয়ে সেখান থেকে রওনা হলাম। বিকেলে সেই গ্রামে এসে পৌঁছালাম যে গ্রামের মানুষের উসিলায় মহান আল্লাহ পাক আমাদের জীবন দান করেছেন। সেদিন রাত আবার সেই গ্রামে থেকে পরদিন সকালে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা এলাম। বাসায় এসে কাউকে কিছু বলিনি, যদি মা বাবা বকাবকি করে। অনেক দিন রাতে ঘর থেকে বের হতে পারেনি, একটা ভয় সারাক্ষণ তাড়া করে বেড়াতো। অনেক দিন রাতে সেই পৈশাচিক ঘটনা স্বপ্নে দেখতাম। দিন দিন শুকিয়ে যায়, খেতে পারি না, সারাক্ষণ ভয় লাগে। এদিকে আমার বন্ধু আল্লাহর রহমতে ভালোই আছে, কিন্তু আমি ভালো নেই। অনেক ভয় পেলাম। মাকে সব খুলে বললাম। মা খুব বকলো। এক মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেব পুরো ঘটনাটা শুনলেন এবং বললেন, একটা দুষ্ট জিনের পাল্লায় পড়েছিলে, তবে এখন আর ভয় নেই। ঝাড়ফুঁক করে দিলেন। আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলাম। এই বলে চাচা থামলেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, তবে পুরোপুরি সত্য একটা ঘটনা। আল্লাহর অশেষ রহমতে আমার চাচা আজও জীবিত আছে। রাসেল ভাই, আমার শোনা আরো অনেক ঘটনা আছে, অন্য একদিন লিখে পাঠাবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। থাকবে তার মধ্যে একটা আমার নিজের সাথে ঘটা আর বাকি দুইটা ঘটনা শোনা। মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনা 1। ঘটনাটি আমার এক গল্পের পাঠকের মুখ থেকে শোনা। তার নাম ইমরান, ছদ্মনাম। ইমরান একজন মাদ্রাসার ছাত্র, অনেক ভদ্র ও ভালো মানুষ, তাই মিথ্যা হওয়ার চান্স নেই। তো সেই ছোট ভাইয়ের মাদ্রাসার এক বড় ভাইয়ের ঘটনা। শামীম। শামীম ভাই একদিন ওনার এলাকার বা গ্রামের মোট 18 জন মিলে নেশাব বা 3 দিনের জামাতে যায়। আমরা যারা তাবলিগ জামাতে গিয়েছি বা তাবলিগ সম্পর্কে জানি তারা সবাই জানি যে জামাতের একজন আমির থাকেন, আর তিনি প্রথম রাতেই সবাইকে মসজিদে থাকার নিয়ম কানুন এই সমস্ত জানিয়ে রাখেন। রাত্রে কেউ যেন মসজিদের মিম্বার, মানে যেখানে হুজুর খুতবা পড়েন এবং যেখানে দাঁড়িয়ে হুজুর নামাজ আদায় করেন, এই জায়গা সহ তার পেছনে মানে কাতারের বেশ কিছু জায়গা মানে মিম্বারের আশেপাশে স্থানটুকুতে না ঘুমায়। কারণ আমরা সবাই জানি রাত্রে মসজিদে মেয়েরা নামাজ আদায় করতে আসে, কেউ সেখানে যদি ঘুমায় তাহলে তাদের নামাজের অসুবিধা হয় এবং সেই জন্য সেখানে থাকাও বা ঘুমানো নিষেধ। আমির সাহেব নিষেধ করতে সেদিন কি কারণে যেন ভুলে গিয়েছিলেন। জামাতের কিছু সাথী সেই মসজিদে প্রথম রাত্রে মিম্বারের পাশে ঘুমিয়ে যায় আর তাদের মধ্যে 2 জন ঠিক করে এই মিম্বার বরাবর ঘুমাবে। মাঝরাতে বিকট চিৎকারে সবার ঘুম ভেঙে যায়
আর সবাই বুঝতে পারে চিৎকারটা মসজিদের বাইরে থেকে আসছে। সবাই তড়িঘড়ি করে মসজিদের বাইরে গিয়ে দেখেন দুইজন মিম্বারের পাশে যে ঘুমিয়েছিল তারা মসজিদের পাশেই ঘাসের ওপর শুয়ে নিজেদের গলা ধরে মাটিতে গড়াগড়ি করছে আর চিৎকার করছে। সবাই এই বিষয় দেখে হতভম্ব হয়ে যায়, কারণ মসজিদের বারান্দায় তখনও তালা ঝুলছে। তাহলে এরা বাইরে কিভাবে গেল? আর বিষয়টা এমনও না যে তারাই তালা খুলে বাইরে গিয়েছে আবার তালা আটকে দিয়েছে, কারণ তালার চাবি মিম্বারের ওপর রাখা। আমির সাহেবের স্পষ্ট মনে আছে রাতে ঘুমানোর আগে নিজের হাতে তালা চাবি লাগিয়ে মিম্বারের উপরে রেখে দিয়েছিলেন, যাতে রাত্রে কারো বাইরে মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সে যেন সেখান থেকে চাবি নিয়ে তালা খুলে বাইরে যেতে পারে। যদি তারা নিজেরাই চাবি দিয়ে তালা খুলে থাকে তাহলে চাবিটা আবার জায়গা মতন রেখে দেওয়া সম্ভব না, কারণ তালাটা চাবি ছাড়া খোলা সম্ভব নয়। তো যাই হোক, ওনাদের ছটফটানি দেখে ওনারা মানে শামীম ভাই ও আমির সাহেব বাকি সবাই এসে চাবিটা এনে তালা খুলে বাইরে গিয়ে ওনাদের ভেতরে এনে পানি খাইয়ে শান্ত করেন এবং ওনাদের এমন অবস্থা কিভাবে হলো তা জিজ্ঞেস করেন। সেই দুজন কিছুক্ষণ পরে তাদের যা বলে তা অনেকটা এমন: আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ কোনো একটা লোমশ হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় আর বুঝতে পারি কিছু একটা যার শরীরে অনেক বড় বড় পশম, এমন কোনো প্রাণী আমাদের হাত পা ধরে আছে। আর এতটুকু বুঝতে পারছি যে আমাদের টেনে হিঁচড়ে এখানে মানে মসজিদের বাইরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেই প্রাণী বা মানুষ এবং তাকে কি বলবো এটা বুঝতে পারছি না। চেহারা দেখে বোঝা যাচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। চিৎকার করতে যাব ঠিক তখনই গলায় পা দিয়ে আমাদের গলার শব্দ আটকে দেয়। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল মারা যাচ্ছি, কিন্তু মারা যাওয়ার উপক্রম যখন হয় তখন পা সরিয়ে নেয় আর সেই সময় চিৎকার করতে সক্ষম হই। আর বাকিটা আপনারা এসেই দেখলেন। এরপর সব শুনে আমির সাহেব জানান যে মিম্বারের পাশে ঘুমানোটা উচিত হয়নি, কারণ মসজিদে রাত্রে জিনেরা নামাজ আদায় করতে আসেন। আর যেমন মানুষের মধ্যে ভালো মন্দ আছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। তাই হয়তোবা কোনো রাগী বা বদমেজাজি জিন তাদের জায়গায় মানে যেখানে তারা রাতে নামাজ আদায় করেন সেখানে ঘুমাতে গিয়ে দেখে এই কাণ্ড এবং রেগে গিয়ে এই কাজটি হয়তো করেছে। পরবর্তীতে কেউ যেন এমনটা না করে সেই জন্য তিনি সবার প্রতি নির্দেশ দেন। ঘটনা 2। এই ঘটনা প্রথম ঘটনা যে আমাকে বলেছে তার মুখেই শোনা। ঘটনাটি এরকম: আমরা সবাই জানি যারা তাবলিগে যায়, চিল্লায় যায়, তারা 40 দিন বা 120 দিন অথবা 1 সালের জন্য যায়। তারা সবাই প্রথমে ঢাকার কাকরাইল মসজিদে গিয়ে জামাতবদ্ধ হন। তারপর সেখান থেকে কাকরাইল মসজিদের মুরব্বীরা 15-20 জন কিংবা সময় সাপেক্ষে কম বা বেশি সাথে নিয়ে জামাতে বের হন। বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা চলে যান। 1 সালের জন্য হতে পারে, বিভিন্ন সময়ের বিভিন্ন মেয়াদে। কখনো জামাত নিজ এলাকা থেকেই আমির সাহেব সহ বের হয়ে যায় কাকরাইলের উদ্দেশ্যে, কখনো আবার এক এক থানা বা জেলার 2-1 জন করে মিলিয়ে জামাতবদ্ধ করে দেন মুরব্বীরা। আবার এমনও হয় কখনো এক এলাকার বা ইউনিয়ন থেকে 15-20 জনের জামাত বের হয়ে কাকরাইলে পৌঁছায়, কিন্তু তাদের মধ্যে কোনো আমির হওয়ার মতন যোগ্য ব্যক্তি থাকে না। সেক্ষেত্রে মুরব্বীরা ভিন্ন কোনো এলাকার একজন জানাশোনা ব্যক্তিকে তাদের সঙ্গে দিয়ে দেন। এমনি এক জামাতে ভিন্ন এলাকার একজন আমির দিয়ে 15 জনের একটি জামাত টিম বের করে দেয়া হয় বাংলাদেশের কোনো একটা এলাকা। তাদের জামাতটা বেশ ভালোভাবেই ছিল, আদব মেনে চলছিল কোনো প্রকার সমস্যা ছাড়াই। কিন্তু 7 দিন যাওয়ার পরে ঘটে ভিন্ন রকম এক ঘটনা। জানি না কতটা ভৌতিক বা ভয়ঙ্কর, তবে নিজেকে সেই জায়গায় রেখে ঘটনাটা উপলব্ধি করলে যে কারো বুকের স্পন্দন থেমে যাবে। 7 দিন পর আমির সাহেব সহ ওনার বাকি সব সাথীরা মিলে পরামর্শ বা মাসোয়ারা করতে বসেন মসজিদের ভেতরে মাঝামাঝি অবস্থানে। হঠাৎ কোনো একটা জিনিস আনার জন্য আমির সাহেব সেখানে থাকা এক যুবক বা সাথীকে বাইরে গিয়ে জিনিসটা আনতে বলেন, আর যুবক বা সাথী ভাইটা সেই জিনিস আনার জন্য বের হন। আমির সাহেব কি মনে করে ওনার দিকে লক্ষ্য করছিলেন। আমির সাহেব অবাক হয়ে খেয়াল করেন কয়েক সেকেন্ডের মধ্যে যুবক সাথীটা সেই জিনিস নিয়ে আবার সামনে উপস্থিত, যা একেবারে অসম্ভব, কারণ জিনিসটা যেখানে ছিল সেখান থেকে আনতে মিনিমাম 2 মিনিট লাগবে। আমির সাহেবের মনে হলো যুবকটা মসজিদ থেকে বের হয়ে বারান্দায় গিয়ে হাতটা বাড়িয়ে দিল আর তার হাতটা যেন দূর থেকে কোনো একটা বস্তু উঠিয়ে নিয়ে আসলো।
থতমত খেয়ে যুবকটা সহ বাকি সবার দিকে তাকিয়ে আছেন আমির সাহেব। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ মাত্র যে জিনিসটা তিনি দেখেছেন বা অনুভব করেছেন সেটা স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। আমির সাহেবের এমন অবস্থা বাকিরাও ব্যাপারটা বুঝতে পারল এবং সেই জামাতে থাকা অনেক বন্ধু বা সাথী আমির সাহেবকে সান্ত্বনা দিতে লাগলো। আমির সাহেব, আপনি যে বিষয়টি দেখেছেন বা বুঝতে পারছেন তা আমি উপলব্ধি করতে পেরেছি। একটা সত্য কথা আপনাকে জানানো উচিত। হয়তো আপনি আরো বেশি ভয় পাবেন, কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। আসলে আপনি ছাড়া আমাদের জামাতে উপস্থিত সবাই জিন, মানে আমাদের এই 15 জনের জামাতের মধ্যে আপনি একমাত্র মানুষ। তবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই দিনের কাজে এসেছি, দিন শিখতে এসেছি, আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য এসেছি। আর আপনি আমাদের আমির। আপনি মানুষ, আমরা জিন, কিন্তু আপনি আমাদের আমির। তাই আপনার কোনো ক্ষতি বা সমস্যার কারণ আমরা হব না। আপনি অবশ্যই আমাদের কাছে উপস্থিত সবার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। পরে বাকিরাও আমির সাহেবকে বোঝাতে সক্ষম হন। এরপর আমির সাহেব সবার উদ্দেশ্যে বলেন যাতে পরবর্তীতে কোনো সাথী ভাইয়ের কোনো কার্যকলাপে এমন কিছু না ঘটে যে এলাকা বা মহল্লার মুসল্লিরা সেটা বুঝতে পারে এবং তারা যদি অনুভব করতে পারে এটা জিনদের জামাত, তাহলে সবাই ভয় পাবে। এরপর সবাই সম্মতি দেয় যে ওনারা ওনাদের কাজকর্ম ঠিকভাবেই করবেন, কিন্তু প্রকাশ করবেন না। এরপর আল্লাহর রহমতে সহি সালামতে বাকি দিন পার করে কাকরাইল মসজিদে উপস্থিত হন। প্রিয় লিসেনার্স, এমন পরিস্থিতিতে আপনি থাকলে কি করতেন? বা আপনি যদি জানতেন যে আপনি একমাত্র মানুষ এই বড় টিমের সাথে এবং আপনাকে আরো 33 দিন পার করতে হবে তাদের সাথে, কি করতেন জানাবেন। যার ঘটনা শুনছিলাম তিনি অন্যদের কাছ থেকে শোনা ঘটনা বলেছেন, কিন্তু তার নিজেরও একটা ঘটনা রয়েছে যে ঘটনাটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা আজকে সেই ঘটনাটি শেয়ার করব না। সেই ঘটনাটি আমরা শেয়ার করব আগামীকাল ভূত.com এর শুক্রবারের এপিসোডে রাত 11:59 যেটা প্রচারিত হয়। সেইখানে আপনারা শুনবেন, প্রথম ঘটনাটি থাকবে সেইটা, এবং সেখান থেকে আমরা শোটা শুরু করব। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমন একটি ঘটনায় আপনাদের কাছে নিয়ে যাব, বা এমন একটা ঘটনা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো যে ঘটনাটা হয়তো আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি, অনেকে হয়তো শুনেছেন আবারও শুনতে চান। আর এই ঘটনাটা আর যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ছিল না, সেই কারণেই আমরা সেই রকম একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা আজকের তৃতীয় ঘটনায় যাই। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের সঙ্গে আছেন আপনি। আমি তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার মনে হচ্ছে যে আমরা আসলে অনেকটা পথ পার হয়ে এসেছি এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই পথ দুর্গম হতো। আমাদের মডারেটরদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, কারণ তারা পাশে না থাকলে আমার পক্ষে কোনোভাবেই একা হয়তো এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না। আমাদের সমস্ত স্টোরি টেলাররা, আমি দেখেছি যে আমাদের যারা স্টোরি পাঠান রেগুলার, তারা অক্লান্ত পরিশ্রম করে ঘটনা সংগ্রহ করছেন, ঘটনা পাঠাচ্ছেন, এবং সেই কারণে আমরা শোটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। ওই প্রান্তে রাব্বি দিনরাত পরিশ্রম করছেন আমাদের জন্য, আপনাদের সবার জন্য, এবং এই প্রান্তে আমি আপনাদের সাথে কথা বলছি এবং এই শোটাকে যত বেশি সম্ভব এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা যেমন কানেক্টেড আছেন, আপনারা যেমন স্বাধীন মিউজিক অ্যাপে কানেক্টেড আছেন, কখনোই ভুলে যাবেন না যে প্রতিটি দিন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, আর আপনাদেরও চেষ্টা থাকুক যে আমাদের কাছে ঘটনা নিয়ে আসার জন্য। আমরা একটা কথা আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে সামনে হ্যালোইন, রাইট? আর খুব বেশি দেরি নাই। আমাদের এই হ্যালোইন হয়তো 1 মাস আর কয়েকটা দিন, 1 মাসের একটু বেশি সময় আসলে আমাদের সামনেই হ্যালোইন, এবং আমরা বিশ্বাস করি যে হ্যালোইন যদি সত্যিই আমরা উদযাপন করতে চাই জমজমাট ভাবে, তাহলে আপনাদের ঘটনার প্রয়োজন। আমরা অনেক স্টোরি টেলার পাচ্ছি, যেমন জিয়াদ। আমরা গত 2 সপ্তাহ কিন্তু জিয়াদের ঘটনা আমরা প্রচার করেছি এবং জিয়াদের ঘটনা আপনাদের ভালোও লেগেছে, এবং জিয়াদ চমৎকার ঘটনা উপহার দিচ্ছে বলেই আমরা শোটাকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারছি। লাস্ট 2টা উইক আমরা তার ঘটনা প্রচার করেছি এবং তার ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে বলেই আমার বিশ্বাস, এবং আপনারাও তেমনটাই জানিয়েছেন। এবং আজকে আমাদের তাহলে যে ইচ্ছাটা সেটা কি? সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আজকে আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের মধ্যে একজন
খুব আপনাদের পছন্দের মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই, তিনি ঘটনা শেয়ার করবেন। এই যে আমি বলেছিলাম যে মানে যখনই হ্যালোউইন আসবে, হ্যালোউইনের আগে থেকে আমরা শুরু করব আমাদের এই পথ চলার এক অন্যরকম গল্প, এবং প্রতিদিনই স্পেশাল কিছু আপনাদের জন্য থাকবে। আর তার সূত্র ধরেই আমরা আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি নতুন নতুন সব ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য, এবং তারও ব্যতিক্রম নেই। আজকেও আমরা জিয়াদের একটা ঘটনা পড়ব, এবং জিয়াদের এই ঘটনাটা শুনলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং জিয়াদকে আমরা উৎসাহ দিচ্ছি এই জন্যই যে সে যেন আরো ঘটনা পাঠায়, এবং সামনে সময়গুলো যেন আমাদের হয়। নেক্সট উইকে সিফাতের একটা ঘটনা থাকবে, এবং তার পরের উইকে সুকান্ত মাইতের একটা ঘটনা থাকবে। আমরা 3 উইকের প্ল্যান আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি আপনারাও ঘটনা পাঠাবেন। জিয়াদের মতো আরো অনেক জিয়াদ আমাদের প্রয়োজন। আমাদের আরো অনেক জিয়াদ যখন একসাথে ঘটনা পাঠাবেন, তখনই আমরা সামনের দিকে এই ভূত.কমকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা থেকে লিখছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ভাইয়া, শুরুতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এপিসোড 151 অলৌকিক আলমারি এবং এপিসোড 171 যে বিলের পানিতে হাত দিলে মৃত্যু আমার পাঠানো এই দুটি ঘটনা পড়ে শোনানোর জন্য। ঘটনার শুরুর আগে আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, আমি জানি না এই ঘটনাটির মাধ্যমে আমি আপনাদের কতটুকু ভৌতিক আনন্দ দিতে পারবো। তবে এটুকু বলতে পারি, এই ঘটনাটির মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরতে পারবো। এই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন অসহায় বাবার দুর্বিষহ জীবন কাহিনী, জানতে পারবেন তার ছেলের পাপ কাজের ফলে কিভাবে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায়। ঘটনা শুরুর আগে আমি আপনাদের বলে দিতে চাই এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি, তা না হলে এই ঘটনাটি আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। এই ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গার নাম ঠিকানা কিছুই আমি ঘটনায় উল্লেখ করতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন আমি জায়গার নাম উল্লেখ করতে পারছি না তা ঘটনা শেষে আপনারা জানতে পারবেন। 22 জুন 2022 হঠাৎ আমার দাদার মোবাইলে একটা ফোন কল আসে। দাদা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সজীব চাচু বলতে শুরু করেন, চাচা, আপনি কোথায়? যত তাড়াতাড়ি পারেন মঈন চাচার বাড়িতে চলে আসেন। ওনার শরীরের অবস্থা ভালো না, উনি মনে হয় বাঁচবেন না। উনি বারবার শুধু আপনার নাম নিচ্ছেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে চলে আসেন। বলে রাখা ভালো, সজীব চাচ্চু হচ্ছে আমার দাদার বন্ধু জহির দাদার ছেলে, এবং মঈন দাদা হচ্ছে আমার দাদার ছোটবেলার বন্ধু। যাই হোক, আমার দাদার বয়স 80 বছর, যার ফলে তিনি একা যাতায়াত করতে পারেন না, যার ফলে দাদার সজীব চাচ্চুর কাছ থেকে এসব কথা শুনে আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমরা জানতে পারি মঈন দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি এবং দাদা দুপুর 2টা নাগাদ মঈন দাদার বাড়িতে গিয়ে পৌঁছে দেখি মনির দাদা, কবির দাদা, জহির দাদা এবং সজীব চাচ্চু তারা দাঁড়িয়ে আছেন। দাদা মঈন দাদাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন। মঈন দাদার এই পৃথিবীতে এই 4 জন বন্ধু ছাড়া আপন বলতে কেউ নেই। তিনি বিয়ে করেছিলেন না। যাই হোক, এরপর আসরের নামাজের পর আমরা সবাই মিলে মঈন দাদার দাফন কাফন সম্পন্ন করে সবাই মিলে জহির দাদার বাসায় যাই। বাসায় গিয়ে আমরা সবাই উঠোনে বসি এবং এর মধ্যে হঠাৎ করে জহির দাদা বলে ওঠেন, মঈন ওর এই জীবনে সুখ যে কি জিনিস তা দেখে যেতে পারল না। ওর ওই শয়তান ছেলে ওর সব সুখ শান্তি নিজের মতো করে কেড়ে নিয়ে গেল। এই বলে জহির দাদা কান্নায় ভেঙে পড়েন। জহির দাদার মুখে সব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। মঈন দাদার ছেলে, আমি যতদূর জানি মঈন দাদা বিয়ে করেননি, তাহলে তার ছেলে আসলো কোত্থেকে? মনের ভেতর এসব নানান প্রশ্ন উঁকে যেতে থাকে, কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর আমি তখন খুঁজে পাইনি। যাই হোক, দাদার শরীর খুব একটা ভালো না থাকায় আমি দাদাকে নিয়ে ওই দিনই ঢাকায় চলে আসি।
পরদিন দাদা একটু স্বাভাবিক হলে আমি দাদাকে মঈন দাদার ছেলের কথা জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আমি যতদূর জানি মঈন দাদা তো বিয়ে করেননি, তাহলে কাল জহির দাদা কি বললেন সব? মঈন দাদার সব সুখ শান্তি তার ছেলে নিয়ে গিয়েছে। আমার এসব প্রশ্নে কাঁদো কাঁদো গলায় দাদা বলতে শুরু করে। দাদু ভাই, কি বলবো তোমাকে, আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার মঈন দাদা বিয়ে করেছিলেন, ওর একটা ছেলেও ছিল, কিন্তু ওর ছেলে একজন মানুষরূপী শয়তান ছিল। মঈনের ছেলের নাম আকবর। এরপর দাদা ঘটনা বলতে শুরু করেন। রাতটি ছিল 1980 সালের কুরবানি ঈদের আগের রাত। হঠাৎ করে ভোর রাতের দিকে আনুমানিক রাত 3টে নাগাদ মঈনদের উঠোন থেকে বিকট চিৎকার ভেসে আসতে থাকে। কে চিৎকার করছে ভালোভাবে বুঝে ওঠার জন্য আমি বিছানায় উঠে বসি। বিছানায় উঠে বসতেই আমি বুঝতে পারি এটা তো মঈনের স্ত্রীর চিৎকার। আমি সাথে সাথে মঈনের উঠোনে যাই। মঈন এবং আমাদের ঘর পাশাপাশি ছিল। যাই হোক, সেখানে গিয়ে আমি দেখতে পাই মঈনের স্ত্রী উঠোনে বসে চিৎকার করছে এবং মঈন পাশে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমি জিজ্ঞেস করতেই মঈনের স্ত্রী বলে ওঠে, ভাই, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব বলে আমি অজু করার জন্য কলপারে যাই। অজু করে এসে আকবর বাসায় এসেছে কিনা দেখার জন্য আমি ওর ঘরে যাই। কাল ঈদের জন্য আজ রাতে ভ্যান নিয়ে বাজারে গিয়েছিল রাতে ভাড়া মারবে বলে। আকবরের ঘরে প্রবেশ করা মাত্রই আমি হ্যারিকেনের আবছায়ালয় দেখি বিকট আকারের এক লম্বা ছায়ামূর্তি আকবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই ছায়ামূর্তিটি বলে ওঠে, কি, তোর ছেলেকে দেখতে এসেছিস? শেষ দেখা করে যা, তোর ছেলের দিন ঘনিয়ে এসেছে। এই বলে সেই ছায়ামূর্তিটি পাশের জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। তখন আমি আকবরকে অনেক ডাকছি, কিন্তু ও ঘুম থেকে উঠছে না, ও অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। এই বলে মঈনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন মিলে অনেক চেষ্টা করি আকবরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারি না। ওই দিন সকালে আমি এবং মঈন মিলে ঈদের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি এবং রাতের সব ঘটনা বলি। সব ঘটনা শুনে হুজুর আকবরের রুমে প্রবেশ করে লুকাইয়া করতে শুরু করেন, কিন্তু ওই দিনও আকবরের জ্ঞান ফিরে আসে না। হুজুর প্রায় 2 ঘন্টা চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর হুজুর কিছু পানি পড়া দেন এবং আকবরকে অজ্ঞান অবস্থায় খাওয়াতে বলেন। তিনি কাল সকালে আসবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কথা মতো তিনি পরদিন সকালে আবারও আসেন এবং তিনি আকবরের রুমে প্রবেশ করে আমাদের সকলকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন। প্রায় ঘন্টা 2 পর হুজুর আমাদের ঘরে আসতে বলেন। ঘরে প্রবেশ করে আমরা দেখি আকবরের জ্ঞান ফিরেছে। ও কথা বলছে হুজুরের সাথে। হুজুর আকবরকে কি হয়েছিল ওর সাথে জিজ্ঞেস করে। আকবর সেদিন রাতে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করে। আমি সবসময় দিনের বেলাতেই ভ্যান চালাই, কিন্তু সেদিন ঈদের আগের দিন ছিল বলে আমি চিন্তা করি রাতেও ভ্যান নিয়ে ভাড়া মারব। এই মোতাবেক আমি সহ আরো কিছু ভ্যান চালক আমরা বাজারে বসেছিলাম। হঠাৎ কিছুক্ষণ পর একটা মহিলা আসে আমার কাছে এবং বলে এখান থেকে 6 কিলোমিটার দূরে কবিরপুর নামের একটা গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারবো কিনা। এরপর আমি সেই মহিলাকে নিয়ে কবিরপুর গ্রামে নামিয়ে দিয়ে আসি। রাত্রি ছিল পূর্ণিমার রাত। চারিদিকে চাঁদ স্বচ্ছ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বিপত্তিটা বাধে কবিরপুর থেকে আসার সময় আমি হঠাৎই রাস্তার একপাশে দেখতে পাই একটা কালো কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলা কিছু ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখে আমি বেশ অবাক হয়ে যাই। এত রাতে এই বয়স্ক মহিলা এখানে এতগুলো ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। আমাকে দেখে সে হাতের ইশারায় থামতে বলে। আমিও ভ্যান থামিয়ে দেই। রাস্তার একপাশে থামিয়ে ভ্যান থেকে নামতেই আমি দেখি শাড়ির আঁচল দিয়ে তার মুখ পুরো ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। তিনি আমাকে বলেন, আমাকে রায়নগর বাজারে নামিয়ে দিয়ে আসতে পারবি? আমি হ্যাঁ বললে তিনি একটা একটা করে ছাগলের বাচ্চা ভ্যানে উঠতে শুরু করেন। তিনি বয়স্ক মহিলা, তার কষ্ট হচ্ছে মনে করে আমি যখনই ছাগলগুলোকে ধরে ভ্যানে ওঠাতে যাব বলে ছাগলগুলোর দিকে হাত বাড়াই, তখনই সেই মহিলা ধমকের স্বরে আমাকে বলে ওঠেন, এই ছাগলগুলোর দিকে তোর পাপিষ্ঠ হাত বাড়িয়ে দিবি না, আমার ছাগলগুলোকে আমি ভ্যানে ওঠাতে পারবো। এই বলে তিনি সবগুলো ছাগলকে ভ্যানে উঠিয়ে নিজেও ভ্যানের পেছনে
উঠে বসেন। আমি তার কথায় বেশ বিরক্ত হই, ভাবতে থাকি একে তো রাতে আমি তাকে সাহায্য করছি, আর সে কিনা আমাকে উল্টোপাল্টা কথা বলছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি ভ্যান চালাতে শুরু করি। কিছুক্ষণ চালানোর পর আমি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এমন সময় হঠাৎই আমি ভ্যানের পেছন থেকে কটকট শব্দ শুনতে পাই, মনে হচ্ছে কেউ হাড্ডি চাবিয়ে খাচ্ছে। বিষয়টি দেখার জন্য আমি তখনই পেছনের দিকে তাকাই, এবং আমি যা দেখি তা যেন কোনো মানুষের জীবনে দ্বিতীয়বার না ঘটে। আমি দেখি সেই বয়স্ক মহিলা একটি ছাগলের বাচ্চার ঘাড় কামড়ে ধরে আছে এবং সেটা সে খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে সে সাথে সাথেই ছাগলের বাচ্চাটিকে আলাদা করে তার গলার ভেতর থেকে বের হওয়া রক্ত খেতে শুরু করে। এসব দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসে, আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। আমি এক চুলো সেখান থেকে নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল কি আমাকে সেখানে বেঁধে রেখেছে। এমন সময় হঠাৎ সেই মহিলাটি বলে ওঠে, আমিও তার সাথে অংশ নিতে চাই কিনা। এই বলে সে আমার দিকে তাকায়। আমি সহ্য করতে না পেরে ভ্যান থেকে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করি বাড়ির দিকে। প্রায় মিনিট 5 পর আমি বাড়িতে পৌঁছাই। বাড়ি পৌঁছে আমি সোজা আমার ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করা মাত্রই আমার নাকে প্রচণ্ড বাজে একটা মাংস পচা গন্ধ আসতে শুরু করে। আমি দেখি অসংখ্য পচা গলা, আধ খাওয়া ছাগলের বাচ্চা আমার পুরো বিছানা জুড়ে। এসব দেখে আমি আর সহ্য করতে পারি না। এসব দেখে আমার কি হয়েছে তারপর আমার কিছু মনে নেই। এরপর আর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ওরা তো আমার পাপের শাস্তি দিতে এসেছে আমাকে। এই বলে আকবর চুপ করে যায়। হুজুর ওকে বারবার জিজ্ঞেস করে, কি পাপ করেছো তুমি? কিন্তু আকবর হুজুরের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, ও কিছু না, এমনি বলেছি। আমার মাথা কাজ করছে না, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। এরপর হুজুর কিছু ঝাড়ফুঁক করে পানি পড়ে আকবরকে খাইয়ে দিয়ে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় আমি হুজুরের মুখে বেশ চিন্তার ভাঁজ দেখতে পাই। কেন তা আমি বুঝতে পারি না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর কোনো ঘটনা আকবরের সাথে ঘটে না। লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, এই ঘটনা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিক নয়। এই ঘটনাটি অন্য আরেক দিকে মোড় নিতে চলেছে। জানতে হলে শুনতে থাকুন। এক রাতে আমার কেন যেন ঘুম আসছিল না। এমন সময় হঠাৎই আমার কানে উঠোন থেকে আকবরের চিৎকার ভেসে আসতে থাকে। আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠোনে যাই। গিয়ে দেখি আকবর চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। ওরা আবারও এসেছে আমাকে নিয়ে যেতে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এই সব বলতে বলতে আকবরের জ্ঞান হারিয়ে যায়। সাথে সাথেই মঈন ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। আমরা সবাই মিলে ওকে উঠিয়ে নিয়ে যাই ঘরে। আবারও আগের মতোই ওর জ্ঞান ফিরে আসছিল না। পরদিন সকালে ওর জ্ঞান ফিরে আসে। এরপর আমি এবং মঈন মিলে আবারও হুজুরকে বাড়িতে নিয়ে আসি। হুজুর আকবরের ঘরে প্রবেশ করে এক গ্লাস পানি পড়া দিয়ে আকবরের শরীরে ছিটিয়ে দেয়। এরপর হুজুর আকবরকে জিজ্ঞেস করে, কি হয়েছিল রাতে? আকবর হুজুরকে বলে, আমি কাল রাতে এসে খেতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এক হাতে হ্যারিকেন নিয়ে 1 পা 2 পা করে আমি ক্ষেতের আইল ধরে ক্ষেতের দিকে এগিয়ে যেতে থাকি। এমন সময় হঠাৎই কে যেন আমার নাম ধরে পেছন থেকে ডাক দেয়। কে ডাক দিয়েছে সেটি দেখার জন্য আমি যখন পেছনে তাকাই, আমি হ্যারিকেনের আবছা আলোয় দেখতে পাই 7 ফুট উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার 5-6 হাত দূরে। তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা। আমাকে পেছনে ঘুরে তাকাতে দেখে সে নিজের শরীর থেকে সম্পূর্ণ চাদর সরিয়ে ফেলে, এবং তারপর আমি যা দেখতে পাই তা আমি কোনোদিন দেখতে চাই না। আমি দেখি সেটি কোনো মানুষ নয়। সেই জিনিসটির পুরো শরীর কালো লোমে ঘেরা, সেই জিনিসটির মাথা নেই। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ হ্যাঁচকা টান দিয়ে সেই জিনিসটির মাথা গলা থেকে আলাদা করে ফেলেছে। সেই জিনিসটি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠে, এবং সে জানায় আমার নাকি মৃত্যু ঘনিয়ে আসছে। এই বলে সেই জিনিসটি এক নিমেষে আমার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে যায়। এরপর আমি এক দৌড়ে ঘরে চলে আসি। বাড়িতে আসার পর আমার আর কিছু মনে নেই। এই বলে আকবর একদম চুপ হয়ে যায়। এরপর হুজুর ওকে অনেকবার জিজ্ঞেস করেন, তুমি কি এমন পাপ করেছো যার জন্য এমন হচ্ছে? কিন্তু আকবর হুজুরের প্রশ্নের উত্তর দেয় না। হুজুর এরপর আকবরকে ঝাড়ফুঁক করেন এবং আমাদের বাড়ি থেকে চলে যান। হুজুর যাওয়ার আগে মঈনকে বলে যান, আপনার ছেলের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা ও বারবার বলতে গিয়েও বলতে পারছে না। আমি আমার অনুগত জিনদের দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি। শুধু এইটুকু বলেছে আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, যার ফলে ওর কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে না পারলে তারা আমাদের কিছুই করতে পারবে না।
এরপর মঈন এবং আমি আকবরকে অনেকভাবে অনেক রকম করে জিজ্ঞাসা করি যে সে কি এমন পাপ করেছে। সে কিছুই বলতে পারে না, শুধু এটুকুই বলে, আমাকে এখানে থাকতে দেন, আমি এখানে থাকতে চাই। এরপর চলে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ ফজরের নামাজের পর মঈন হন্তদন্ত হয়ে আমার ঘরে ছুটে আসে এবং বলতে শুরু করে, আকবরকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে আমাদের ক্ষেতে সেচ দেওয়ার জন্য সে বের হয়েছিল, এখনো বাসায় ফিরে আসেনি। আমি ক্ষেতের আশেপাশে বাড়ির চারিদিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমন তো কোনোদিন হয়নি। আমার কেমন যেন করছে মনটা। খারাপ কিছু হলো না তো? এই বলে মঈন কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন আকবরকে খুঁজতে বের হই। এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলে, কাকা, আপনাদের ক্ষেত থেকে 5-7 মিনিট দূরে হেঁটে আপনাদের কাজী পুকুরের ওখানে একটু যেতে হবে। অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে সে শুধু বলে, আপনারা চলুন আগে। আমরা নিরুপায় হয়ে সেখানে যাই। গিয়ে দেখি গ্রামে বেশ কিছু মানুষ পুকুরের পাড়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড় ভেঙে ভেতরে প্রবেশ করতে আমরা দেখি মাথাবিহীন এক নিথর দেহ মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল হ্যাঁচকা টানে কেউ তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। সেই দেহটির পরনের লুঙ্গি এবং জামাটি দেখে লাশটিকে শনাক্ত করা হয়েছিল। আমরা অনেকেই আকবরের কাটা মাথাটি আশেপাশে খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এরপর আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি মরদেহটি মাথাবিহীন অবস্থায় কবর দিয়ে দেই। এর পর দিন আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। এইসব ঘটনার 3 দিনের মাথায় মঈনের স্ত্রী ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে মারা যান। এরপর থেকে মঈন হয়ে যায় এই পৃথিবীতে একদম একা। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঘটনার শুরুর দিকে বলেছিলাম মঈনের ছেলে আকবর একজন মানুষরূপী শয়তান ছিল। কেন বলেছিলাম? আকবর কি এমন পাপ করেছিল যার ফলস্বরূপ তার এমন মৃত্যু হলো? তবে কি আকবরের মৃত্যুর সাথেই এই রহস্যটিকে মাটি চাপা দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আকবরের মৃত্যুর 7 দিন পর আমি এবং মঈন মিলে বাজারে বসেছিলাম। এমন সময় হঠাৎই আমাদের গ্রামের একজন এসে বলে, গতকাল আমাদের পাশের গ্রামের একজন কবিরাজ মারা গেছে। তার লাশ নাকি সেই কবিরাজের বাড়ির পাশের এক জঙ্গলে পাওয়া গেছে। তার লাশটাও ঠিক আকবরের লাশের মতোই ছিল। সেই কবিরাজের দেহও মাথা থেকে আলাদা অবস্থায় পাওয়া গেছে। এসব শুনে মঈনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর আমরা বাজার থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দেই। হঠাৎই মাঝপথে আমাদের হুজুরের সাথে দেখা হয়, যিনি আকবরের চিকিৎসা করতে এসেছিলেন। হুজুর আমাদের দেখা মাত্রই বলেন, ভাই, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু আপনারা সেখানে ছিলেন না। আপনাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে। এরপর আমরা হুজুরকে আমাদের বাসায় নিয়ে যাই। ঘরে প্রবেশ করা মাত্রই হুজুর বলতে শুরু করেন, ভাই, জানি না আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন কিনা, কিন্তু তবু আমি আপনাদের কথাগুলো বলতে চাই। আকবরের মৃত্যুর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আমি আপনাদের বলেছিলাম আমার অনুগত জিনরা আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, অন্যদিকে আকবরও কিছু বলছে না। এর জন্য আমি আকবরের কোনো সাহায্য নিতে পারছিলাম না, কিন্তু এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি আকবরকে যে কোনোভাবে এই বিপদ থেকে বের করতে চেয়েছিলাম। এই জন্য আমি বারবার আমার যে ছাত্র জিন অনেক শক্তিশালী, সেই 20,000 জিনদের সর্দারের সাথে যোগাযোগ করি সেই রাতেই, এবং সে আমার ডাকে সাড়া দিচ্ছিলেন না। এরপর থেকে আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজের পর তার সাথে যোগাযোগের চেষ্টা করি, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে আছি। এমনই একটা দিন হঠাৎ সেই জিনটি হাজির হয় এবং বলতে শুরু করে, হুজুর, আমাকে ক্ষমা করবেন আপনি। আমি জানি আপনি কেন অনেক দিন যাবৎ আমাকে মনে করছেন। আমি এও জানি কেন আপনি বারবার আমাকে স্মরণ করছেন। আপনি যে কারণে আমাকে স্মরণ করছেন সেই কারণটির সমাধান করতে আমি চাই না। এর জন্য আমি দুঃখিত। আপনি যার সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছেন সে একজন পাপী, সে একজন শয়তানের উপাসক। এই জন্যই আমি তার কোনো সাহায্য করতে পারবো না। এরপর আমি সেই জিনকে জিজ্ঞাসা করি, কি করেছে আকবর, কেন সে সাহায্য করতে চায় না? এরপর জিনটি বলতে শুরু করে, আপনি যার সাহায্যের জন্য আমাকে ডেকেছেন সেই আকবর একজন মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করত না। এর মাঝে সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যার ফলে আকবর সেই মেয়েটির ওপরে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সেই মেয়ের ওপরে কালো জাদু প্রয়োগ করে তাকে মেরে ফেলবে। এরপর আকবর তার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ ছিল শয়তানের পূজারী। সেই কবিরাজ আকবরকে কাজ করে দেবে বলে তাকে আশ্বস্ত করে।
কিন্তু এখানে সেই কবিরাজ একটি শর্ত দেয়। সেই কবিরাজ বলে সেই মেয়েটিকে সে এখন মারতে পারবে না। সেই মেয়েটির গর্ভে যখন বাচ্চা আসবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ যেদিন হবে, সেদিন সেই মেয়েটিকে, তার বাচ্চাটিকে সে কালো জাদু প্রয়োগ করে মেরে ফেলবে। সেদিন রাতেই সেই মেয়েটির মাথা এবং সেই বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে তাকে দিতে হবে। আকবর সেই কবিরাজের কথা মতো রাজি হয়। এরপর সেই কবিরাজ সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে তার কথা মতো মেরে ফেলে কালো জাদুর মাধ্যমে, এবং আকবর কবিরাজকে দেয়া কথা মতো সেই মেয়েটির এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে দেয়। এরপর আকবর প্রায় সময়ই সেই কবিরাজের কাছে যেত। কবিরাজ আকবরকে একদিন বলে তাকে সে নিজের শিষ্য বানাতে চায়। আকবর কবিরাজের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেই কবিরাজ আকবরকে নানা ধরনের কালো জাদুর শিক্ষা দেয়। আকবরকে নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে। কবিরাজ আকবরকে নিজের কাছের মানুষ বানিয়ে ফেলার পেছনে কবিরাজের অনেক বড় একটি স্বার্থ লুকানো ছিল। সেটি হচ্ছে আকবর যে মেয়েটি এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনেছিল, সেটি একটি ভয়াবহ এবং শক্তিশালী জিনকে ভোগ দেওয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করা। সেই জিনটির সাহায্যের মাধ্যমে কবিরাজ তার কিছু অসাধ্য সাধন করতে চেয়েছিল, কিন্তু সেই জিনটি কবিরাজকে সাহায্য করার বিনিময়ে দুইটি মানুষের বলি চায় যারা তুলা রাশির জাতক হবে। আকবর ছিল একজন তুলা রাশির জাতক। এই জন্যই আকবরকে সেই কবিরাজ তার এতটা কাছের মানুষ বানিয়ে ফেলেছিল, যাতে সেই জিনকে সে খুশি করতে পারে এবং তাকে বলি দিতে পারে। সেই কবিরাজ সেই জিনকে আকবরের পিছনে লাগিয়ে দিয়েছিল, যার ফলে আকবরের সাথে এতদিন এত সব ঘটনা ঘটেছে। কিন্তু আকবর কবিরাজের এই সকল বিষয় ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি। আকবর যখন কবিরাজের কাছে গিয়েছিল, সকল ঘটনা বলেছিল, তখন কবিরাজ তাকে বলেছিল যখন কবর থেকে মাথা তুলে আনতে গিয়েছিল সেখান থেকে খারাপ কিছু জিন তার পিছু নিয়েছে, যার ফলে এসব ঘটনা ঘটছে। এরপর কবিরাজ 18 এপ্রিল আকবরকে তার কাছে আসতে বলে। সেদিন তার সমস্যার সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করে। 18 এপ্রিল রাত্রি ছিল অমাবস্যার রাত। সেই রাতেই সেই ভয়ানক জিনকে দিয়ে সেই কবিরাজ তুলা রাশির দুজন জাতককে বলি দেবার কথা বলেছিল। সেই রাতে আকবর যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তার সমস্যার সমাধান করবে বলে তাকে নিয়ে আসে। এমন সময় সেই কবিরাজ আকবরের মাথা তার দেহ থেকে এক কোপে আলাদা করে সেই শয়তানকে বলি দেয়। এরপর সেই শয়তান জিনটি কবিরাজকে সাহায্য করে। সেই জিনটি কবিরাজকে সাহায্য করার শেষে তার প্রাপ্য আরেকটি বলি চায়, কিন্তু সেই কবিরাজ সেই জিনটিকে আরেকটি বলি দিতে অস্বীকার করে। এর ফলে সেই জিনটি সেই কবিরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই সময় জিনটি কবিরাজে কিছুই করতে পারে না। কবিরাজটি সে রাতে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বেঁচে যায়, কিন্তু আজ আর সেই কবিরাজের রক্ষা হয়নি। সেই শয়তান জিনটি কবিরাজকে আজ মেরে ফেলেছে। হুজুর, আকবর তার পাপের শাস্তি পেয়েছে, এমন মৃত্যুই তার প্রাপ্য ছিল। এই বলে সেই জিনটি আমাকে বিদায় জানিয়ে চলে যায়। আকবরের পাপ আজ তাকে ধ্বংস করেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। হুজুরের এসব কথা শুনে আমি আর মঈন দুজনেই কান্নায় ভেঙে পড়ি। এরপর থেকে মঈন তার শয়তান ছেলের কথা ভুলে যায়। এই ঘটনাটি আমরা 4 বন্ধু ছাড়া কেউ জানতো না, সেজন্যই আমি এই ঘটনা কোনোদিন কোনো জায়গায় ঘটেছে তা বলিনি। এই বলে দাদা তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি থেকে আমরা চরম একটি শিক্ষা লাভ করতে পারি। কালো জাদু কখনো কারো মঙ্গল ডেকে আনেনি, সবসময় ডেকে এনেছে মানুষের ধ্বংস। এই ঘটনাটার মাধ্যমেই আপনারা উপলব্ধি করুন একজনের ভুলের জন্য কতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেল। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। বিভিন্ন মানুষের কাছে মুখে মুখে শোনা যায়। আমরা ওলা বিবি বা ওলা বুড়ির ঘটনা অনেক শুনেছি। এবার এই টাইপের একটু ভিন্ন ধর্মী ঘটনা, যেটা আসলে ওলা বুড়ি না, সেটি অন্য রকমের একটা ব্যাপার। কেউ কেউ হয়তো বা এই রিলেটেড ঘটনা শুনেও থাকতে পারেন, কিন্তু তারপরও বলবো যে এই ঘটনা যেটি আমি এখন বলতে যাচ্ছি সেটি আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর গ্রামের ঘটনা তো আমাদের সকলের কাছেই ভালো লাগে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। এই জন্য আমি সিংহভাগ ঘটনা গ্রামের বলার চেষ্টা করি। বিশেষ করে গ্রামের ঘটনাগুলো আমার নিজের কাছেও ভালো লাগে, সেটা আপনারা জানেন। তো এখন মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছেন সৌমিত্র রায়। সৌমিত্র রায়ের ঘটনা কিন্তু বেশ কয়েকটি আমি ভূত.com-এ উপস্থাপন করেছি আপনাদের সামনে, আপনাদের ভালো লেগেছে। তো এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছিলেন তার
স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। তার নাম হচ্ছে নাফি। আর মূলত এই ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের একটি ঘটনা, যার কারণে এক্সাক্ট গ্রামের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাটি সত্য, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই বিষয়ে মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এক্সাক্ট লোকেশনটা বলাটা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মূলত একটি ব্যাপার, যেটা হচ্ছে যে একটা রোগকে কেন্দ্র করে, যেটা আমরা অনেকেই সেই রোগের নাম শুনেছি। তো চলুন মূল কথায় ফেরা যাক। যে গ্রামকে নিয়ে ঘটনাটির সূত্রপাত, ওই গ্রামে একটি অনেক পুরনো বটগাছ ছিল। ওই যে হয় না যে বাবা বলেছেন যে তিনি জন্মের পর থেকে বটগাছটি এমনই দেখছেন, আবার দাদাও বলেছেন তিনিও জন্মের পর থেকে এমন দেখছেন। এটা আসলে বয়স কত, মানে তার বাবা মানে দাদার বাবাও তিনিও দেখেছেন যে এই গাছটি এমনই আছে। তো এমন বহু পুরনো একটি বটগাছ ওই গ্রামে ছিল। তবে বটগাছটিকে নিয়ে কোনো ভয়ের ঘটনা লোকজনের মধ্যে খুব একটা শোনা যেত না, যে ওই বটগাছে অনেক ভয়ানক কিছু রয়েছে বা এই সেই এই টাইপের কোনো কিছু ওই রকম শোনা যায় না আর কি। তবে বটগাছটি অনেক পুরনো, টুকটাক ভয়ের ঘটনা থাকতে পারে। একবার কি হলো যে সকালবেলা গ্রামের লোকজন দেখলো যে ওই বটগাছের নিচে একটা পাগল টাইপের লোক বসে আছে। সে একজন মহিলা, মানে পাগলি আর কি। তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। গায়ের রং শ্যামলা, চুল উস্কো খুস্কো, তবে মাথার চুল অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল তার। আর পরনে গ্রামের মহিলারা যেই ধরনের পোশাক পরে আছে এই টাইপের একটা পোশাক বা এরকম শাড়ি আর কি। গ্রামের মহিলারা যেভাবে শাড়ির একটা প্যাচ দিয়ে পরেন ওইভাবেই পরা আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সে মেয়েটি একটি মানসিক ভারসাম্যহীন। আর সে বসে বসে এক মনে কিছু বিড়বিড় করে বলছে। বিড়বিড় করে বললেও মোটামুটি পাশ দিয়ে গেলে শোনা যায় যে সে কি বলছে। সে বলছে যে আজকে একটাকে নেব, কালকে ওই গ্রাম থেকে 3টাকে নেব, তারপর ওই গ্রাম থেকে 5টাকে নিব, আবার এই গ্রাম থেকে 2টাকে নেব, এরকম বলছে। তো পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা তো এই বটগাছের নিচে এরকম কাউকে আগে দেখেনি। হঠাৎ করে সকালবেলা তাকে দেখার পর থেকে তাদের মধ্যে কৌতূহল জন্মায়। তো এদের মধ্যে যারা মাঠে যাচ্ছিল কাজের জন্য, তো তারা কেউ কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ে, তোমার বাসা কোথায়? কোন গ্রামের মেয়ে তুমি? আমাদের গ্রামের কারো মেয়ে বলে তো মনে হচ্ছে না। তখন ওই পাগলি কিন্তু কারো কোনো কথার উত্তর দেয় না। সে তার মতো আপন মনে ওই যে বলেই যাচ্ছে সেই কথাগুলো, আজ এই গ্রাম থেকে একটাকে নিব, কালকে এইটাই নিব, এবার এরকম বলে যাচ্ছে আর কি। তো ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো গ্রাম থেকে পদ চলে আসছে। আবার অনেক সময় কোনো বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন লোক থাকলে বাড়িতে অশান্তি বিভিন্ন কারণে রাতের বেলা অনেক দূরের গ্রামে অনেক সময় এই টাইপের লোকদেরকে মানুষ রেখে আসতো। তো মনে করেছে হয়তোবা কোনো বাড়িতে ছিল, বাড়ির লোকজন তাকে পালতে পারেনি বা তার আচার আচরণে বিরক্ত বা বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা গভীর রাত্রে আমাদের গ্রামে রেখে গেছে। তো তারা তাদের মতো কাজে চলে যায়। এটা নিয়ে আসলে খুব একটা বেশি তাদের মাথা ঘামাতে হয়নি, কারণ হলো ওই পাগলি কাউকে বিরক্ত করতো না, কারো বাড়িতে খাবারও চাইতে যাইতো না। কেউ খাবার যে তাকে যে সাধবে যে খাবার খাওয়ার জন্য, কারণ সে কখনোই কারো কাছে খাবার চায়নি, কোনো বাড়িতে যায়ও নাই, এই জন্য মানুষকে সে বিরক্ত করতো না। আর মানুষের মনেও তার বিষয়ে খুব একটা আগ্রহেরও সৃষ্টি হতো না, বিরক্তও সৃষ্টি হতো না, মানে বিরক্তির উদ্রেকও হতো না, কারণ সে কাউকে বিরক্ত করতো না। এই জন্য ওই পাগলি পাগলির মতো আছে, গ্রামের লোকজন গ্রামের লোকজনের মতো আছে। তবে একটা বিষয় দেখা যেত যে সকালবেলা পাগলিকে দেখা গেছে, দুপুরবেলা দেখা যায় না, অথবা সকালবেলা দেখা যায় না, দুপুরবেলা আছে,
আবার বেলা নাই, আবার গভীর রাতের বেলা ওদিক দিয়ে যদি কেউ আসে দেখে ওই পাগলি বট গাছের নিচে ঝিমুচ্ছে। তো সবসময় যে দেখা যেত তা না, মাঝে মাঝে কোথাও চলে যেত। তখন গ্রামের লোকজন চিন্তা করেছে হয়তোবা তারও তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমাদের গ্রামের কারোর কাছে খাবার চায় না, পাশের গ্রামে ঘুরতে যায়, সেখানে হয়তোবা খাবার চায়, সেখান থেকে খেয়ে আসে। তো এই বিষয়টাও আসলে অস্বাভাবিকভাবে কেউই নেয়নি। তো এইভাবে চলছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ, এভাবে চলে যায়। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম জানা যায় না, তো উনি কোনো কারণে বেশ রাত করে বাড়িতে ফিরছিলেন। তো যখন রাত করে ফিরছিলেন, ওই রাত ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো উনি যখন ওই বটগাছের কাছে আসছেন, বটগাছ থেকে একটু দূরে, মানে খুব যে দূরে তাও বলা যাবে না, মানে সামান্য একটু দূরে, মানে বটগাছের নিচে কি হচ্ছে না হচ্ছে সে রাস্তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবে, এবং যে কেউ হেঁটে গেলে বুঝতে পারবে, মানে এত মানে নিকট দূরত্বে বটগাছ এবং রাস্তার ব্যবধান আর কি। তো বটগাছটা রাস্তা থেকে একটু নিচ দিকে, মানে ঢালুর দিকে, আর রাস্তাটা উঁচু মাটির রাস্তা। তো উনি যাচ্ছেন, তো উনি যাওয়ার সময় দেখেন যে এই পাগলি এখন আর এক মনে কিছু বলছে না, সে তার মতো করে নাকি সুরে কান্নাকাটি করছে। এবং সে দেখতে পাচ্ছে যে ওই পাগলি এবার আর সেই আগের শাড়িটা না, আগের শাড়িটা একটু কালারফুল শাড়ি ছিল বা এক কালারের শাড়ি ছিল, কিন্তু এবার সে সাদা শাড়ি পরে বসে আছে। এবং সে এমন ভাবে বসে আছে যে মানে ওই হাঁটু করে, এবং 2 হাত দিয়ে হাঁটুটা জড়িয়ে ধরে রেখেছে, এবং মাথা দিয়ে, মানে মাথা হাঁটুর উপরে দিয়ে রেখেছে, চুলগুলো সামনের দিকে, এবং সে কান্নাকাটি করছে। পাগলিকে কিন্তু তারা এর আগেও দেখেছে, একদম ভদ্র একজন মানে পাগলি হিসাবেই তাদের কাছে পরিচিত ছিল, এবং তার চেহারা কিন্তু একদম স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে ঠিক 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের চেহারা যেরকম হয়, কোনো অস্বাভাবিকতা ছিল না। সে দেখতে সে সুন্দরীও ছিল না, কুৎসিত ছিল না, অ্যাজ ইউজুয়াল আর কি। তো উনি চিন্তা করে যাহারে এই মেয়েটা কথা বলে, এখন কান্নাকাটি করছে, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। এখন তাকে তার মানে তার মনের মধ্যে আসলে মায়া সৃষ্টি হয়েছে যে মেয়েটা কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে, আমার বাড়ি তো কাছেই, দেখেও যদি খেতে চায় তাহলে আমি খাবার এনে দেব। এই চিন্তা করে সে ওই পাগলির কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এই পাগলি, মানে তার তো নাম জানতো না কেউ, আর কোনো কথার উত্তরও সে দিত না। তখন ওই পাগলি বলেই তাকে ডাকতো। তো জিজ্ঞেস করছে এই পাগলি, কান্দিস কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমাকে বল, আমি খাবার এনে দিই। এরকম বারবার বলছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তো কয়েকবার বলার পরে সে বিরক্ত হয়। ওই লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা না খেলে নাই, এতবার তোরে বললাম তুই উত্তর দিলি না, আমি গেলাম। তখন ওই পাগলি হঠাৎ করে তার কান্না থামিয়ে দেয়, এবং কান্না তখন থামিয়ে দিয়েছে। ওই লোকটি কিন্তু যাওয়ার জন্য 2 কদম বেরিয়েছে, মানে আগিয়েছে আর কি বাড়ির দিকে। তখন পাগলির কান্নার শব্দ যখন থেমে যায়, তখন ওই লোকটি চিন্তা করে হয়তো পাগলি এখন তাকে কিছু বলবে। এই জন্য তিনি থামেন এবং পাগলির দিকে ঘুরে তাকান। ভরা পূর্ণিমা, গাছের নিচে যদিও পূর্ণিমার আলো কম পড়ছিল, তারপরও স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি পাগলির দিকে তাকিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। প্রচন্ড ভয় পান দেখে। উনি দেখেন যে এই যে কয়েক সপ্তাহ ধরে যে পাগলিকে উনি দেখছেন, যে চেহারায় দেখছেন, এখন আর তার সেই চেহারা নেই। তার সমস্ত শরীর, মুখমণ্ডল, হাত যতটুকু দেখা যাচ্ছে, পায়ের গোড়ালি যতটুকু দেখা যাচ্ছে, বড় বড় ফোড়া হয়েছে, মানে আমরা অনেকে এটাকে গোটা বলি। তো এই জিনিসগুলো হয়েছে, এবং তার চোখ দুটো অদ্ভুত রকমের জল জল করছে। কোনো মানুষের চোখ এভাবে জল জল করে না, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। মানুষের চেহারার মধ্যে যদি অসংখ্য ফোড়া হয় পুরো মুখমণ্ডল,
তাহলে কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার এ কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা, আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওর এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে, ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায় এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে সে নিয়ে এসেছে। এখন তো আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে সকালবেলা দেখা যাক কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়। বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না, সে বসে বসে গোঙাচ্ছে এবং তার এই দুই হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং এই যে দুই হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, মানে ফোড়া হয়েছে বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই এই রোগ বাধাই নিয়ে এখানে আসছিস, এখন না আমাদের সবাইরে মারবি, যা তাড়াতাড়ি ভাগ এখান থেকে, এই গ্রাম থেকে বিদায় হ। পাগলি কোনো কথার উত্তর দেয় না। সে এই লোকজনের আসার শব্দ পাওয়ার পর থেকে সে গোঙাতে থাকে, এক ধরনের গোঙানির আওয়াজ, কিন্তু কোনো কান্নাকাটি না। তো এইভাবে লোকজন একজন একজন করে বলছে, কয়েকজন সম্মিলিত ভাবে বলছে পাগলি তার স্বভাব সুলভ আচরণ, তার আসার পর থেকে সে কারোর সাথে কথা বলে নাই, নিজের মনে বিড়বিড় করে কথা বলেছে, এবার তো বিড়বিড়ও করছে না। তো এর মধ্যে একজনের মেজাজ হয় প্রচন্ড গরম। তার নামটা এক্স্যাক্টলি বলা যায় না, তবে যতটুকু শোনা যায় তার নাম তাজুল, তাইজুল বা এই টাইপের একটা নাম। এক্স্যাক্ট নামটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, তো ধরে নিলাম তার নাম তাইজুল। তো এই তাইজুল যে লোকটা, সে খুব সুঠামদেহী, উঁচু লম্বা। উনি ছিলেন একজন দিনমজুর, খুব কঠোর পরিশ্রম করতে পারতেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি এগিয়ে এসে ওই পাগলিকে কয়েকটা মানে প্রশ্ন করে, এই তুই এখন বল, তুই কোন গ্রাম থেকে আসছিস? এতদিন তো বহু জিজ্ঞেস করছি আমরা, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কোন গ্রামের তুই, কোনো কথা বলিস নাই, আজকে বল যে কোত্থেকে আসছিস। তো পাগলির স্বভাব সুলভ আচরণে এবারও সে কোনো কথার উত্তর দেয় না। তখন এই তাইজুলের মেজাজটা হয় প্রচন্ড গরম। একে তো বসন্ত রোগ বাধায় নিয়ে আসছে, আর একটা ছোঁয়াচে রোগ, আর গ্রামে তো এই বসন্ত রোগ একবার হলে তখন পুরো গ্রাম ধরে সাফ হয়ে যাবে, এমন একটা ভয় সকলের মধ্যে ছিল। ওই তাইজুল মেজাজ গরম করে সে কি করেছে, তার পায়ের কাছে থাকা একটা ঢিল, মাটির একটা ঢিল, সেটা হাতে নিয়েছে। হাতে নিয়ে ওই পাগলির দিকে ছুঁড়ে মেরেছে। তবে পাগলির মাথায় বা শরীরের তেমন কোনো জায়গায় না লাগলেও পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত লেগেছে। আর গোড়ালিতে গিয়ে আঘাত লাগার সাথে সাথে মানে এই যে গোঙাচ্ছিল, মুহূর্তের মধ্যে তার গোঙানি থেমে গেছে, এবং থেমে যাওয়ার সাথে সাথে সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। তখন তার এই চেহারা দেখে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পান। কয়েকজন মহিলাও সেখানে আসছিলেন, তারা তো পাগলির ওই চেহারা দেখে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে পড়ে যান। উপস্থিত সকলে ভয় পেয়েছেন।
আর ওই অবস্থায় পাগলি উঠে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, আমার গায়ে আঘাত করলি, গ্রামের তো অল্প কয়জনকে নিতে চেয়েছিলাম, এবার সবগুলা ভুগবি, সবগুলা মরবি। এই কথা বলার সাথে সাথে পাগলি ওখান থেকে দৌড় দেয়। উপস্থিত যারা পাগলির দৌড় দেখেছে, অদ্ভুত রকমের দৌড়, কোনো মানুষ এভাবে দৌড়ায় না। সে লাফাচ্ছিলও না, হাঁটছিল না, দৌড়াচ্ছিলও না, মানে এর মধ্যবর্তী এমন একটা উপায় সে ওখান থেকে সরে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু উড়েও যাচ্ছিল না। মানে তার ওই সরে যাওয়া দেখেই অনেকেই বুঝে ফেলেছিল যে আসলে এটা কি মানুষ না অন্য কিছু। পাগলি কি করে, ওই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পথ, সে পথ দিয়ে সে সরে যায়। তো অনেকের কাছে হারিকেন ছিল, চাঁদের আলো ছিল, কারণ ওইটা তো ভরা পূর্ণিমার রাত ছিল আর কি। তো পাগলি ওই সময় কিন্তু সাদা কাপড় পরা। তো পাগলি কি করে, ওই যে নদীর দিকে চলে যাচ্ছিল, এতটুকু দেখেছে যে সে নদীর দিকে চলে গেল, আস্তে আস্তে মিলিয়ে গেল খুব দ্রুততার সাথে, মানে অদ্ভুত গতিতে সে এগিয়ে চলে যায়। এরপরে সবকিছু স্বাভাবিক। তো যে যতই ভয় পাক, একদম প্যারানর্মাল কোনো ব্যাপার যে এটা কিন্তু আসলে সামনাসামনি ঘটে নাই। সকলে চিন্তা করেছে যে পাগলির তো বসন্ত রোগ হতেই পারে, এটা তো আর অ্যাবনর্মাল কিছু না। এর মধ্যে কেউ কেউ বলেছে যাক আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আমরা তো আর তাকে হত্যা করিনি, আমরা তো চাইলে তাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতাম নিজেরা বাঁচার জন্য, কারণ এটা তো থানা পুলিশ হইতো না, এই পাগলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর কেউ জানে না, আমরা গোপন রাখলে তো কোনো সমস্যা হইতো না, আমরা তেমন কিছু করি নাই, ও নিজের থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। এই তো এরকম কথা বলতেছে উপস্থিত কিছু কিছু লোকজন। তো যে যার বাড়িতে চলে যায়। তো এর পর থেকেই মূলত সমস্যা। ওই দিন সকালবেলা গ্রামের কারো মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় বা কোনো রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ওই যে যে তাইজুল, যে লোকটির কথা বলা হলো, তো উনি তো দিনমজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা বাসায় এসেছেন। আর সন্ধ্যার পরেই সাধারণত গ্রামের লোকজন, ওই বিশেষ করে ওই গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠতো। তো উনি রাতের বেলা খাবার খাওয়ার জন্য যখন ওই হারিকেনের আলোতে একটা ছোট্ট পাত্র থাকে না, আগে হাত ধোয়, আমরা হাত ধুই আর কি, যেটাই আমরা তো এখন তো বেসিনে হাত ধুই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওই যে পাত্রে, মাটির পাত্র হোক বা অন্য কিছু হোক, সেটাই হাত ধোয়। তো উনি যখন হাত ধুচ্ছেন, হঠাৎ করে উনি লক্ষ্য করেন ওনার হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছেন যে সারাদিন তো কাজ করেছেন হাত দিয়ে, ভারী কাজ, ওই দিন আবার উনি ওই কুঠার চালিয়েছেন, মানে কুড়াল চালিয়েছেন কাঠের উপরে, এই কারণে হয়তো অনেক সময় ফোসকা পড়তে পারে। তো উনি শুরুতে বিষয়টা গুরুত্ব দেন নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি দেখতে পান ওনার হাত এবং পায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি এটা দেখার সাথে সাথে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই দেখো তো আমার হাত পা এগুলা কি। তো ওই তাইজুলের স্ত্রী দেখেই তো বলে যে সর্বনাশ, তোমার তো বসন্ত হয়েছে। এই কথা শোনার পরে তো তাইজুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে তাইজুলের বসন্ত হয়েছে, গ্রামের লোক, মানে লোকদের মুখে মুখে, মানে এটা মানে রটে যায় অল্প সময়ের মধ্যেই, এবং সকলে বুঝে ফেলে যে গ্রামে বসন্ত ছড়িয়ে গেছে, এবং এর প্রথম রোগী হচ্ছে তাইজুল। তখন ওই গ্রামের লোকজনের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা, এত লোক বাদ দিয়ে তাইজুলেরই কেন এটা হলো? কারণ ওই যে ওই পাগলিকে তাইজুল আঘাত করেছিল, এই কারণেই হয়তো তাইজুলের এটা হয়েছে। আসলে কি ওই পাগলিটা মানুষ না অন্য কিছু, এটা কিন্তু তখনও মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নিশ্চিত না যে ওই পাগলিটা মানুষ না অন্য কিছু। ওই দিনের মধ্যেই তাইজুলের সমস্ত শরীর এই বসন্তে ভরে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং রাতের বেলা তাইজুল মারা যায়। কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগও হয়নি। আর ওই সময় বসন্তের এরকম চিকিৎসা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। তাইজুল মারা যায়। এরপরে
গ্রামের বিভিন্ন ঘরে এই বসন্তের লক্ষণ দেখা দেয়। যার হচ্ছে আস্তে আস্তে সমস্ত শরীরে হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। এই সমস্যা যখন শুরু হয় তখন গ্রামের লোকজন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা জানে এই রোগে যদি এই গ্রাম আক্রান্ত হয় পুরো গ্রাম কিন্তু একদম সাফ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন পরামর্শ করে কি করা যায়, এইভাবে তো চলতে দেওয়া যায় না, যেহেতু বিষয়টা সবে মাত্র শুরু, এখনই বিষয়টা থামাতে হবে। এই কারণে তারা কি করে, তাদের পরিচিত, মানে তার নামটা বেশ ভালোই ছিল, বিভিন্ন ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা, জিন সংক্রান্ত বিষয়ের চিকিৎসা, বেশ নাম করা একজন কবিরাজ ছিল, তাদের 2 গ্রাম পরে। তো সেই 2 গ্রাম পরে তারা সেখানে যায়, এবং যার পরে তাকে বলে যে এই ব্যাপার। তখন ওই লোকটি বলে যে আসলে আমি এর আগে বসন্ত রোগের চিকিৎসা তো সেভাবে করিনি, এই বিষয়ে আমার জানাশোনা কম, আমি অন্য রোগের চিকিৎসা করেছি, তবে আমি এটা পারবো। তার জন্য আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, সেই ঘরে আমার বেশ কিছু রিচুয়াল আছে, সেগুলো আমাকে করতে হবে। গ্রামের লোকজন বলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। গ্রামের লোকদের দুর্বলতার সুযোগে ওই যে কবিরাজ সে বলে ওঠে যে তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। গ্রামের লোকজন বলে আমরা সবাই মিলে সেটা দিব, কোনো সমস্যা নেই। কবিরাজও আসে, সে তার ট্রিটমেন্ট শুরু করে। তো 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সকালবেলা কবিরাজ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমি তো এখন মরতে বসেছি। বলে কেন? বলে এই দেখো আমার হাতে বসন্ত দেখা দিচ্ছে। গ্রামের লোকজন দেখে আসলেই তো তাই। তখন কবিরাজকে বলে যে আপনি এখানে সমাধানের জন্য এসেছেন, আপনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তখন তিনি বলছেন যে গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি একজন মহিলা, এই মহিলা তার সমস্ত শরীরে এই বসন্ত হয়েছে, ভয়ানক তার চেহারা, সাদা শাড়ি পরা, এবং আমাকে বলছে যে তুই কাজটা ভালো করিস নাই, তুই এই গ্রামে আসছিস, গ্রামের লোকদের সাথে তুইও মরবি। মানে ওই মহিলা সে কিন্তু স্বপ্নে বলেনি যে তুই এখান থেকে চলে যা, সে সরাসরি বলেছে তুই মরবি। তখন ওই কবিরাজ বলে যে আমি এই চিকিৎসা করতে পারবো না, কারণ এই গ্রামে বসন্ত বিবির আবির্ভাব ঘটেছিল, এবং তোমরা যেটারে পাগলি মনে করে আঘাত করেছো, এইটা আসলে ছিল বসন্ত বিবি, এটা কোনো পাগলি ছিল না, এটা কোনো মানুষ ছিল না। আর আমি মূলত এই বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলাম, আমি চিন্তা করেছিলাম হয়তো বা এমনিতেই কিছু হয়েছে, এই সুযোগে তোমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আমার একটা পরিকল্পনা ছিল, এই জন্য আমি মিশামিশি এখানে ট্রিটমেন্ট করছি। কিন্তু আসলে এই বিষয়টার গভীরতা আমি বুঝতে পারি নাই। এখন আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, তোমরা অন্য কোনো ভালো কবিরাজ টবিরাজ দেখো, আমি এখান থেকে চললাম। শোনা যায় যে উনি চলে যাওয়ার কয়েকদিনের মাথায় এই বসন্তে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো কবিরাজ তো চলে গেল, এখন তো গ্রামের লোকজনের চিন্তা আরো বেড়ে গেল, কি করা যায় কি করা যায়। ওই সময় গ্রামে ওরকম ভালো কোনো আলেমও ছিলেন না এই বিষয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। এদিকে গ্রামের কিন্তু বিভিন্ন ঘরে এই বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, কেউ মারাও যাচ্ছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক তারা আক্রান্ত হলেই মারা যাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, ওই গ্রামের একজন মাতব্বর আমরা যেটাকে বলি আর কি, বেশ প্রভাবশালী একটা পরিবার, ওনারা শুরু থেকেই বেশ আইসোলেটেড ছিলেন, তাদের বাড়িতে কাউকে আসতে দিতেন না, ওনারাও পারতপক্ষে বাইরে যেতেন না, এবং নিজেরা নামাজ কালাম পড়ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো ওই বাড়ির যিনি মাতব্বর, ওনার ছেলে পরিণত বয়স্ক ছিল, তাকে বিয়েও দিয়েছিলেন, বছর 2 হলো। তো সেই ঘরে তার একটা নাতি জন্ম নেয়। তো ওনার যে
বেটার বউ মানে ছেলের ওয়াইফ সকালবেলা তার বাচ্চার শরীরের দিকে তাকিয়ে দেখতে পান তার বাচ্চার হাতে এবং পায়ে ছোট ছোট ফুসকুড়ির মতো, মানে ছোট ফোড়া, একদম ছোট আর কি। উনি তো এটা দেখেই একদম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি যে আমার ছেলের বসন্ত হয়েছে। এখন পরিবারের বড় কারো হলো না, এত ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার বয়স ছিল 6 থেকে 7 মাস। তো পরিবারের প্রথম একটা নাতি হয়েছে, পরিবারের সকলের আনন্দ ছিল, কিন্তু তার বসন্ত হয়েছে এইটা শোনার সাথে সাথে এবং দেখার সাথে সাথে সকলের মনে ভয় ঢুকে যায় এবং সকলেই শোকে কাতর হয়ে পড়েন। নিজেদের চিন্তা না, নাতির চিন্তায় তার দাদা দাদির অবস্থা শোচনীয়। এদিকে এই বাচ্চার মা তো কান্নাকাটি করছে এবং তার শ্বশুরকে বলছে যে আব্বা আপনি যেভাবেই হোক এই সমস্যার সমাধান করেন, আর একটা মানুষ যেন মারা না যায়, আর আমার ছেলে যে কোনোভাবে যেন সুস্থ হয়, আপনি ব্যবস্থা করেন। এদিকে নিজের নাতির একমাত্র নাতি, তখনও ওনাদের পরিবারে অন্য ছেলে মেয়েদের কোনো সন্তানাদি হয়নি, ওনার বড় ছেলের ঘরের প্রথম সন্তান। এখন উনিও তো চিন্তাগ্রস্ত যে কি করা যায়, কি করা যায়, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন উনি বলছেন যে যেভাবেই হোক এটার সমাধান আমাকে করতে হবে, দেখি কি করা যায়। আমি আজকেই চারদিকে খবর নিচ্ছি যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যিনি এই সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারবেন এবং এই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। সারাদিন খবর নেওয়া হয়